This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। মা আমার দোলনা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া কোন সে সুদূরে। সত্তা তার আশা বড়ি, নানা বিষাদ সিন্ধু স্পন্দে দুলে দুলে রমজানি সাজে ভাজেন ডালের বড়া, আর ২১-এর প্রথম প্রভাত ফেরি অলৌকিক ভোর। বন্দুকের নল ক্ষমতার উৎস হোক না হোক, ক্ষমতা জাহির করার উৎস তো বটেই। সেই বন্দুকের নল থেকে ছিটকে বেরিয়েছিল দুটো বুলেট। বুলেট বিঁধেছিল দুই বাঙালির বুকে, জগন্ময় দেব, দিব্যেন্দু দাস। লুটিয়ে পড়েছিলেন অসমের করিমগঞ্জে। তখন সদ্য ক্ষমতায় এসেছে অসম গণপরিষদ, মুখ্যমন্ত্রী হয়েছেন প্রফুল্ল মোহন্ত। যে সরকারের বীজ বোনা হয়েছিল ৭০-এর দশকে। অসম জুড়ে চলা বাঙালি বিরোধী আন্দোলন, বাঙালি খাদার ফসল, ৮৬-র অগপ সরকার। সেই সরকার ক্ষমতায় আসার পরেই অসমের স্কুলে জোর করে অসমিয়া চালুর চেষ্টা হয়। অসমিয়া ভাষাতেই স্কুলের পড়াশোনা হবে, এই ফতোয়া মানেনি বরাক উপত্যকার বাঙালিরা। তাই ১৯৬১-র পর ১৯৮৬ ফের বাংলা ভাষার জন্য ব্যাকুল হয়েছিল বরাক। শুরু হয়েছিল প্রতিরোধ, আমরি বাংলা ভাষার মর্যাদা রক্ষার লড়াই। ১৯শে মে ১৯৬১ বাংলা ভাষার জন্য আন্দোলনে খুন হয়েছিলেন ১১ বাঙালি, যাদের মধ্যে ছিলেন কমলা ভট্টাচার্য নামের এক মহিলা। ভাষার জন্য এতজনের শহীদ হওয়ার গর্ব বাংলাদেশের বাঙালিদেরও নেই। বাংলাদেশের মানুষও ভাষা বাঁচাতে বারবার বুলেটে বুক পাতেননি, পেতেছেন বরাক উপত্যকার বাঙালিরা। সেজন্যই ১৯৬১ সালের পর ১৯৮৬ ১১ জনের পর ২ জন, জগন্ময় দেব, দিব্যেন্দু দাস প্রাণ দিয়েছিলেন বাংলা ভাষার জন্য। দিনটা ছিল ১৯৮৬ সালের ২১শে জুলাই। টি.এস. এলিয়ট নামে একজন বিখ্যাত ইংরেজ কবি ছিলেন, মনে আছে? তিনি বলেছিলেন, এপ্রিল মাসের থেকে নিষ্ঠুরতম মাস নাকি আর হয় না। দেখুন, এপ্রিল নিষ্ঠুরতম হতেই পারে, কিন্তু সেটা ওই ব্রিটিশদের জন্য। দেখুন, এলিয়ট যদি ব্রিটিশ না হয়ে বাঙালি হতেন, তাহলে তো ওই এপ্রিলের বদলে নিষ্ঠুরতম মাস বলে এই জুলাইয়ের বদনাম করতেন। কারণ জানেন, কারণ এই জুলাইয়ের মতো আর কোনো মাস এইভাবে বাঙালিদের চোখের জল ফেলায়নি বোধহয়। আজ ২১শে জুলাই, ২-এর পিঠে ১, ২১। এই ২১ তারিখটাকে মাথায় রাখুন, কারণ এই ২১শে বলতে গেলেই আমাদের সবার মনের মধ্যে কি ভেসে ওঠে? শুধু ২১শে জুলাই না, আরও তো একটা ২১-এর কথা মনে ওঠে। অমর ২১শে, ভাষা দিবস ২১ তারিখটা খুব ইম্পর্টেন্ট। আর এই একটা তারিখই জুলাইকে নিষ্ঠুরতম মাস বলে ডেকে দেওয়ার জন্য যথেষ্ট। ২১শে জুলাই ১৯৯৩ ধর্মতলায় সেদিন পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন ১৩ জন, যারা কংগ্রেস কর্মী ছিলেন, যুব কংগ্রেস কর্মী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। মমতা বন্দ্যোপাধ্যায় যিনি যুব কংগ্রেস নেত্রী ছিলেন। দেখুন, ৯৩ জুলাইতে এই যে কলকাতা রক্তাক্ত হলো, তারপর ২০১১ মে মাসে বাংলার মসনদ থেকে বামফ্রন্ট সরকারের বিদায় ঘটল। অভিঘাতটা কত বড়! তারপর থেকে প্রত্যেক বছর এই ২১-এর ছায়া বাংলার রাজনীতিতে তো দীর্ঘ থেকে দীর্ঘতর হয়েছে। এহেন একটা দিনে আপনারা ভাবছেন তো, হঠাৎ বাংলাকে ভুলে কেন অসমের গৌরচন্দ্রিকা করলাম? দেখুন, কেন অসমের কথা শুরুতে এলো, এটা যারা ভাবছেন তাদের আমি না, উত্তর দিচ্ছে এই আজকের এই ২১-এর সমাবেশ, ২১-এর মঞ্চ, আর উত্তর দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ ভালো আছে আর ওদের হিংসা হচ্ছে। মানুষ ভালো আছে আর ওরা জ্বলছে। বলো, তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও, কিচ্ছু যায় আসে না। তুমি জ্বলে যাও আর লুচির মতো ফুলে যাও, ওটাকে ফাটিয়ে আমরা খেয়ে নেবো, কোনো অসুবিধে নেই। আমরা কেউ আমাদের লড়াই থেকে বিচ্যুত হব না। আমি আপনাদের পরিষ্কার বলছি, আগামী ২৭শে জুলাই নানুর দিবসের দিন থেকে
প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল মিটিং সব করুন। মেলালেন তিনি মেলালেন ফুলকো লুচির সঙ্গে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে আর নানুর দিবসের সঙ্গে ভাষা আন্দোলনকে। 2001 সালের 27শে জুলাই বীরভূমের নানুরে 11 জন ক্ষেতমজুর খুন হন। 11 জনই তাদের সদস্য বলে দাবি করে তৃণমূল। তারপর থেকে এই 21শে জুলাইয়ের মতো জুলাইয়ের 27শেও শহীদের স্মৃতিতে তর্পণ করেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। 2025-এ এসে তাতে জুড়ল নতুন আঙ্গিক। এবার নানুর গণহত্যা দিবসেই ভাষা আন্দোলনের শুরুয়াত। সেই আন্দোলন যে অনেকটা করেঙ্গে ইয়ে মরেঙ্গের ঢঙেই চলবে সেটা পরিষ্কার করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের শপথ হলো ভাষা রক্ষার শপথ। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না। লক্ষ্য বিজেপি, বলা ভালো বিজেপি শাসনাধীন রাজ্যের সরকার। উপলক্ষ্য কি? বাংলায় সরকার করতে চাওয়া বিজেপির আকাঙ্ক্ষা। বিজেপি বাংলা দখল করতে চায়। যে বিজেপি তাদের সরকার আছে এমন রাজ্যগুলোতে বাঙালিদের হেনস্থা করছে, জেলে পুড়ছে, আর নয়তো জোর করে বাংলাদেশে পুশব্যাক করছে। বাংলা ও বাঙালির বিরুদ্ধে বিজেপি, এই বার্তাই তো গ্রাম থেকে গ্রামে, শহর থেকে শহরে রটিয়ে দিতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। 27শে জুলাই থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস, বাংলা ভাষার ওপর সন্ত্রাস মানছি না, মানব না। ভাষা আন্দোলন শুরু হলো ভাষা আন্দোলন। মনে থাকবে 27শে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে। তাহলে কি দাঁড়ালো? পশ্চিমবঙ্গের একটা নিজস্ব ভাষা আন্দোলন হলো। এতদিন বাংলাদেশের 52 সালের আন্দোলন 21শে ফেব্রুয়ারি স্মৃতি তর্পণ করেই দিন কেটেছে গঙ্গাপাড়ের বঙ্গভাষীর। যারা একটু বেশি জানেন তারা অসমের বরাক উপত্যকার বাঙালির কথাও স্মরণ করেছেন। কিন্তু বাংলার আর বাঙালির নিজস্ব আন্দোলন না, তাঁর জন্ম দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ণ পরিচয়ের পাতা থেকে উঠে আসা বাংলা বর্ণমালা কি তাতে এপারের বাঙালির আরও কিছুটা আপন হলো? বিরোধীরা কি হজম করতে পারছেন সে কথা? বর্ধমান দুর্গাপুরে এত ভোটাররা বাঙালি রয়েছে, তাদের জন্য একজন বাইরে থেকে কীর্তি আজাদকে নিয়ে আসতে হলো। শত্রুঘ্ন সিনহার কাছে আসানসোলে বাঙালিরা রয়েছে, তাদের শত্রুঘ্ন সিনহাকে বিহার থেকে নিয়ে আসা হলো। আগে ইউসুফ পাঠানকে, মুর্শিদাবাদে এত বাঙালিরা রয়েছে, ইউসুফ পাঠানকে নিয়ে আসা হলো। মানে ভোট এলেই 5 বছর বাদে নতুন নতুন নাটক শুরু হয়, আর ভোট যেই চলে যায় তারপর সব ভুলে যায়। এই দেখবেন 26-এ এই সময় যখন ভোট হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে, দেখবেন বাঙালি অস্মিতা, আমি বলেছিলাম নাকি, বলিনি তো? আজকে গোটা ভারতবর্ষে অনুপ্রবেশ নিয়ে যে বিজেপি বাড়াবাড়ি করছে সেটা কিন্তু মমতার তৈরি। মমতা এটা বিজেপির হাতে একটা অস্ত্র তুলে দিয়েছেন আরএসএসের নির্দেশেই। বাংলাদেশের সঙ্গে আমাদের পশ্চিমবাংলার ব্যাপক সীমান্ত, যেমন ত্রিপুরা ইত্যাদি, যেখানে বাঙালিরা বেশি বসবাস করে, তাদের ওপর অনুপ্রবেশ এই তকমা দিয়ে হামলা হচ্ছে, তার জন্য উনি দায়ী এক। দেখুন, এই আন্দোলন নিয়ে যে কথা উঠবে, এই যে বক্তব্যগুলো শুনলেন বিরোধীরা বলছেন, সেগুলো যে উঠবে, এগুলো কি মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? কিন্তু তারপরেও তিনি এই ভাষা আন্দোলনের ডাকটা দিলেন কেন? এবং ডাক দিলেন মানে একদম টাইম বেঁধে দিয়েছেন। শনি রোববার মানে উইকেন্ডে আন্দোলন হবে। কতদিন পর্যন্ত? না 26-এর ইলেকশনটা পর্যন্ত। মানে বাংলা ভাষার যাবতীয় যে স্থায়িত্ব, তার কৃষ্টি, সংস্কৃতি, বিন্যাস সব কিছু বাঁচিয়ে রাখার দরকারটা কি ওই 26-এর ইলেকশন পর্যন্ত? এই প্রশ্নটা কিন্তু ওঠে। এবার এখনও তো এখানে তৃণমূল সরকার রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন আরও বেশি সংখ্যক আসন নিয়ে তারা ফিরবেন, মানে 26-এর পরেও তৃণমূল সরকার থাকবে। তাহলে বদলটা কোথায় হবে? তৃণমূল সরকার থাকাকালীনই যদি বাংলার কৃষ্টি সংস্কৃতি রক্ষার জন্য, ভাষা দিবস পালন করার জন্য, বাংলা ভাষার জন্য আন্দোলন করতে হয়, তাহলে সেই আন্দোলনটা তো দীর্ঘস্থায়ী হওয়া উচিত। নাহলে হঠাৎ করে মানে এই আন্দোলনটা শুধুই কি ভোটমুখী, এই প্রসঙ্গ তো উঠে যাবে। দেখুন, 27শে জুলাই থেকে এপার বাংলার ব্লকে ব্লকে তৃণমূল কংগ্রেস কর্মীদের যে আমরি বাংলা ভাষার জন্য আকুল হতে হবে, মানে যে নির্দেশটা তিনি দিলেন এবং বললেন যে সেই লড়াইটা দিল্লি পর্যন্ত নিয়ে যেতে হবে, সেটা তো অন্যতম একটা আজকের দিনের জন্য একটা দিক নির্দেশ। অন্যতম কেন, এটাই তো একমাত্র দিক নির্দেশ। কারণ 21শে জুলাই তৃণমূল কর্মীরা এই সমাবেশে, শহীদ সমাবেশে হাজির তো হন দিক দর্শন করার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায় দিক নির্দেশ করে দেন, আর সেই নির্দেশিকা দর্শন করে তারা সেই পথে গিয়ে চলেন, সেই নির্দেশিত পথে গিয়ে চলেন।
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় তো বটেই, আজ আগাগোড়া তৃণমূলের বিভিন্ন বক্তারা ধর্মতলার মঞ্চ থেকে এই যে ভাষা দিবস সংক্রান্ত কথাগুলো বললেন, আন্দোলনের শুরু করে দিলেন, ঘোষণা করে দিলেন, এটা দেখে আপনাদের কোথাও 21শে ফেব্রুয়ারিকে মনে পড়ছে না? ভাষা দিবস, ওই বলছিলাম শুরুতে, এখানেও 21শে জুলাই, সংখ্যাটা সেই 21-এ। কোথাও গিয়ে কি আজকের এই মঞ্চে 21শে জুলাই আর 21শে ফেব্রুয়ারি তাকে মিলিয়ে দেওয়া হলো? তৃণমূল নেতারা নিজেদের মতো করে মিলিয়ে দিলেন এবং মিশিয়ে দিলেন। মাস আলাদা হতে পারে, 21 কমন। আর তাই হয়তো বারবার তৃণমূল কংগ্রেসের বক্তারা ওই 13 জন শহীদের রক্ত হবে না কো ব্যর্থ, এটা বলার সঙ্গে সঙ্গে 1952 সালের 21শে ফেব্রুয়ারির প্রসঙ্গটা টেনেছে। 52 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন রফিক, জব্বার, সফিউর, সালাম, বরকতের মতো বেশ কিছু তরুণ বাঙালি ছাত্র। বাংলা ভাষাকে তৎকালীন পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে দিয়েছিল পাক পুলিশ। কিন্তু সে তো বাংলাদেশের ঘটনা, ওই ঢাকার ঘটনা। এদেশেও যে বাংলা ভাষার জন্য শহীদ হওয়ার এত বড় একটা ইতিহাস রয়েছে এবং তার সঙ্গে যে 21শে জুলাইটার এরকম একটা নারীর টান রয়েছে, যেটা আপনাদের শুরুতে দেখালাম, ওই অসমে 21শে জুলাই 1986 দুই বঙ্গ সন্তান প্রাণ দিয়েছিলেন। এটা সম্ভবত তৃণমূল কংগ্রেসের নেতাদের না খেয়াল ছিল না, জানেন তো। 21শে জুলাইয়ে এইভাবে অসমে যে দুজন বাঙালি বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখতে, স্কুলের সিলেবাসে বাংলাকে টিকিয়ে রাখতে প্রাণ দিয়েছিলেন, এটা যদি তৃণমূল কংগ্রেসের নেত্রীর খেয়াল থাকতো তাহলে আমি নিশ্চিত, জানেন তো, তিনি অন্তত একবারের জন্য, একবার কেন, হয়তো বেশি করেই এই অসমের প্রসঙ্গ উল্লেখ করতেন। তার কারণ এক্ষেত্রে তারিখ আর মাস দুটোই যে শুধু কমন তা তো নয়, এ দুটো মিলে গেছে, কিন্তু তার সঙ্গে প্রেক্ষিত সেটাতেও তো মিল রয়েছে। 86 সালে অসমে বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিল বাঙালি, আর 2025-এর 21শে জুলাই বাংলা ভাষার মর্যাদা রক্ষায় কখন শপথ নিল তৃণমূল কংগ্রেস? যখন বিভিন্ন জায়গায় বাঙালিরা বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি বলে দেখে দেওয়া হচ্ছে, হেনস্থা হচ্ছে, এবং সবথেকে বড় কথা, অসমে এনআরসির কোপে পড়া বাঙালি উত্তম কুমারের প্রসঙ্গটা সামনে এসছে। আজকে সেই উত্তম কুমারকে মঞ্চে তুলে তার হাত ধরেছেন তৃণমূল নেত্রী। যে মুহূর্তে হাতটা ধরলেন না, তখনই বুঝলাম আসলে ওটা হাত ধরা না, ইস্যুটাকে ধরে ফেললেন তিনি। ব্যাস, জুড়ে গেল আসাম। মানে দুটো ক্ষেত্রেই প্রেক্ষিত তো এক, বাংলা বাঙালির মর্যাদা রক্ষার জন্য লড়াই, এবং অসম, এবং এই ঘটনাটা। আর সেক্ষেত্রেই 21শে ফেব্রুয়ারির থেকেও ওই 21শে জুলাইয়ে 1986 সালে বাংলা ভাষার জন্য দুই বাঙালির প্রাণ দেওয়ার ঘটনাটা আজকের ঘোষণার সাথে অনেক বেশি খাপ খেয়ে যেতে পারতো, জানেন তো। এটাই এই অসমে বাঙালিরা হেনস্থার শিকার হচ্ছেন, এই উত্তম কুমারের মতো অতীতেও হয়েছেন, প্রাণ দিয়েছেন। এই আলোচনাটা তো তৃণমূলের বাংলা আর বাঙালির হয়ে অস্তিত্ব রক্ষার লড়াইয়ের দাবিকে আরও বেশি টাটকা করে দিত, প্রাসঙ্গিক করে দিত, জীবন্ত করে দিত। এবং তার সঙ্গে সঙ্গে কী করতো, এই যাবতীয় এই যে এই সাম্প্রতিককালে যা যা ইতিবাচক ঘটনাগুলো আমরা চারপাশে দেখেছি, এগুলোকে আলাদা করে তুলে ধরার যে প্রচেষ্টা করতে হতো, দরকার পড়বে না। এটা অন্য নতুন টাটকা একটা জিনিস, ওগুলো বহুল ব্যবহৃত হয়ে গেছে না, বিভিন্ন কন্যাশ্রী টন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, বেশি করে বললে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়াতে হবে গতবারের মতো, ওই ইতিবাচক বিষয়গুলোকে বেশি করে তোলার দরকার নেই। আর নেতিবাচক যে ঘটনাগুলো গত 5 বছরে, যেগুলো খাতায় মার্কিংয়ের মতো হয়েছে, যেগুলোর ওই যোগফলটা এই 26-এ প্রকাশিত হওয়ার কথা, সেগুলোকে কি অদ্ভুতভাবে ঢেকে দেওয়া গেল। দেখুন, একটা বৃহত্তর আঙ্গিকে, বৃহত্তর প্রসঙ্গকে সামনে এনে সারা দেশে বাংলার বাঙালির বিরোধিতা হচ্ছে, বাংলায় কথা বললে হেনস্থা হতে হচ্ছে, টুক করে ধরে হয় জেলে পোড়া হচ্ছে, আর নয়তো বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। এই দাবিতেই তো কেন্দ্র তথা বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে মুখর হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে
বিজেপির বিরুদ্ধে প্রতিবাদের মুখ হতো তিনিই হয়েছে। 2026-এর বিধানসভা ভোটের আগে ঘুরে ফিরে তাই ওই এনআরসি লাগু করে বাঙালি খেদানোর ভয়টা যে তৃণমূল জীবন্ত করে রাখবে সেটা বুঝতে পারছে। ধর্ষে নয়, আগুনে ঘি ঢেলেছিল একটা নোটিশ, যে নোটিশ পেয়েছিলেন উত্তম কুমার ব্রজবাসী। অভিযোগ ওঠে অসম সরকারের তরফে নোটিশ পেয়েছেন কোচবিহার জেলার সীমান্ত এলাকার বাসিন্দা উত্তম কুমার। 1966 থেকে 1971 সালের মধ্যে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগ আনা হয়েছে উত্তমের বিরুদ্ধে। নোটিশে বলা হয় 15ই জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি দেখাতে না পারলে তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। লোকের কাছে দেখে তারপর বললো এনআরসির কাগজ। কোথার থেকে এসেছে কাগজটা? গৌহাটির থেকে। আসাম থেকে? আসাম থেকে। আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, আরে আমাদের চৌধুরীর সাথে লেগেছে। জন্ম থেকেই এখান থেকে? আপনার বাবা ঠাকুরদা সবাই এখানে। সেই উত্তমের অভিষেক হলো রাজনীতির মঞ্চে 21শে জুলাই। বলুন, একটা রাজবংশী ভাই তার কি অধিকার আছে? কি অধিকার আছে বিজেপি গভর্নমেন্ট? জবাব দাও, জবাব চাই, জবাব দাও। And he is not a citizen of Bengal, he was a citizen of Assam. He is temporarily, he was a citizen of Rihabari, now he has gone to Bengal. উত্তমের এনআরসি নোটিশ পাওয়া নিয়ে আগেই মুখ খুলেছিলেন অসমের মুখ্যমন্ত্রী। এখন বলছেন এ রাজ্যের বিজেপি নেতারা বলছেন অনুপ্রবেশকারীদের আড়াল করতেই উত্তমকে নাকি অতি উত্তম বলছে তৃণমূল কংগ্রেস। সরকারটা পুরোপুরি রোহিঙ্গা আর বাংলাদেশি লোকেদের ওপর ভরসা করে রয়েছে, সেই জন্যই উনি ওটাকে বাঙালি অস্মিতা নাম দিয়ে বিভিন্নভাবে চালাতে চাইছে। এবং যেটা বিহারে হয়েছে সেটা বাংলাতেও হবে, এবং বিহারে 40 লক্ষ বাদ গেছে, বাংলাতে দেখবেন 4 কোটি লোক বাদ যাবে, এত বাংলাদেশি আর রোহিঙ্গা। কিন্তু বিজেপির এই চুক্তি কি ধোপে টিকবে? মমতা বন্দ্যোপাধ্যায় বললেন এনআরসির কাঁটায় বাংলার উত্তম কুমারকে বিঁধতে চায় অসমের বিজেপি সরকার। বললেন বাঙালিকে ডিটেনশন ক্যাম্পে বন্দি রাখার ফন্দি আটছেন হিমন্ত বিশ্ব শর্মারা। রাজবংশী উত্তমের মতোই মতুয়ারাও নাকি সিঁদুরে মেঘ দেখছেন বিজেপির ভয়ে। রোহিঙ্গা আর বাংলাদেশি বলে সন্দেহ করে বাঙালি মাত্রেই নাকি ভিনদেশি বলে দেগে দেওয়ার চেষ্টা চলছে। কোথা থেকে এলো রোহিঙ্গা? এত রোহিঙ্গাই দেশে নেই, সারা পৃথিবীতে নেই। বলে দিচ্ছে 17 লক্ষ লোকের নাম কাটতে হবে। কে তোমরা এক একজন শুনি? কোথার থেকে এসছো? অর্ধ শক্তি, গর্ধ শক্তি, কোনো জ্ঞান নেই, না আছে জ্ঞান, না আছে গুণ। তাহলে কি দাঁড়ালো? এই যে উত্তম কুমার ব্রজবাসী প্রায় নেতাদের ঢঙে 21-এর মঞ্চে হাত জোর করে এসে দাঁড়ালেন, হাত তুলে ভিড়কে অভিবাদন জানালেন, তাতে তার রাজনীতিতে অভিষেকের পূর্বাভাস কি মিলল? কি মিলল না জানা নেই। তবে আপাতত উত্তম কুমারকে তৃণমূলের রাজনীতির অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে জুড়ে দিল এটা তো নিশ্চিত। কোচবিহারের দিনহাটায় থাকেন উত্তম কুমার, আর মুখ্যমন্ত্রী বলেছেন গত 50 বছর ধরে উত্তম বাংলার বাসিন্দা। মানে মুখ্যমন্ত্রী যেখানে সার্টিফাই করে দিচ্ছেন তাহলে তো বাংলার বাসিন্দা হবেনি। মানে জন্মসূত্রে অসমের হলেও হাফ সেঞ্চুরি করে ফেলার সম্পর্কের দৌলতে উত্তম এখন বাংলার উত্তম কুমারকে অসমের বিজেপি সরকার এনআরসির নোটিশ পাঠিয়েছে, আর তাতেই উত্তম তৃণমূলের কাছে আরও সর্বোত্তম হয়ে গেছে। আর ওই উত্তম কুমারকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস যে এই সামনে নির্বাচনের 26-এর লক্ষ্যে যে ইস্যুটাকে বাংলার মাটিতে গেঁথে দিল, তার অভিঘাতটা কোথায় হলো জানেন? এটাই হচ্ছে মজা। এটা দেখতে গিয়ে হঠাৎ করে ওই যে মিঠুন চক্রবর্তী সেই স্পেশাল ডায়ালগটা মনে পড়ে গেল, জানেন তো, মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। অর্থাৎ কোথাকার জিনিস কোথায় গিয়ে যে অভিঘাত সৃষ্টি করে সেটা তো সবসময় বোঝা যায় না। ওই মাঝে মধ্যে আমরা খুব চালু কাউকে হলে আমরা বলি না যে এখানে পুঁতলে সে মঙ্গল গ্রহে বেরোয়, ব্যাপারটা সেরকম। আজকে এই ধর্মতলার মোড়ে যে ইস্যুটাকে পুঁতলেন তৃণমূল নেত্রী, তার অভিঘাত বা প্রতিক্রিয়া কোত্থেকে এলো? সুদূর উত্তরপ্রদেশ থেকে। এটাই হচ্ছে মজা। এইখানে অভিযোগগুলো উঠল, জবাব এলো উত্তরপ্রদেশ থেকে। কলকাতায় শব্দ, উত্তরপ্রদেশে অনুরণন। উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার আজ এক নোটিফিকেশন জারি করেছে, জানেন তো। বলেছে বাংলাদেশি হিন্দুরা যদি আবেদন করেন তাহলে উত্তরপ্রদেশে তারা জায়গা জমি পাবেন। পড়শি দেশের সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার রাস্তাটা তৈরি করতেই তো এই নাগরিকত্ব সংশোধনী তৈরি হয়েছে।
যে এনআরসির জুজু তৃণমূল দেখাচ্ছে, তার উল্টো পিঠেই তো রয়েছে সিএ। বিজেপি সেই সিএ এর বলে বাংলাদেশি হিন্দুদের যেমন এদেশে নাগরিকত্ব দেওয়ার স্বপ্ন দেখিয়েছে, তেমনি উত্তরপ্রদেশে জমি দেওয়ার কথাও বলেছে। তাহলে কী দাঁড়ালো? এখানে বাঙালিদের সম্পর্কে একটা সংশয় তৈরি করা হলো, আর ওখানে উত্তরপ্রদেশ সরকার নোটিফিকেশন জারি করে সেই বাঙালিদের, যাদের মধ্যে যারা হিন্দু, যারা অনুপ্রবেশকারী, সেই অনুপ্রবেশকারীদের জন্য একটা সুবার্তা দিয়ে দিলেন। এবং সেই সুবার্তার আড়ালে আসলে ওই কেন্দ্রের যে সিএ নামক একটা ফর্মুলা রয়েছে, যার মাধ্যমে ওই বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী হিন্দুরা নাগরিকত্ব পাবেন, তার একটা বিজ্ঞাপন করে দিলেন। এবার দিনটা খেয়াল করে দেখুন, এমন একটা দিনেই গোটা বিষয়টা সামনে এলো, যেদিন এই বিষয়টাকেই কোথাও ইস্যু করে তুলেছে তৃণমূল। বাংলা এবং বাঙালির হেনস্থা, তফাৎ শুধু একটা জায়গাতেই। ওখানে নির্দিষ্টভাবে হিন্দুদের জন্য বলা হয়েছে, হিন্দু যারা বাংলাদেশি তাদের জন্য বলা হয়েছে, আর এখানে যে প্রসঙ্গটা তোলা হয়েছে তার কিন্তু বেশিরভাগটাই যারা এখন পর্যন্ত হেনস্থা হয়েছেন, এই উত্তম কুমারকে বাদ দিলে বেশিরভাগই কিন্তু সংখ্যালঘু। এবার এই জায়গাতেও একটা কিন্তু অন্য টুইস্ট আছে, জানেন তো। উত্তরপ্রদেশে এই বিষয়টা তো অনেকদিন ধরেই চলছে, এই বুলডোজার গিয়ে সংখ্যালঘু মহল্লায় আঘাত হানছে, বহু ক্ষেত্রেই এনেছে। এবার সেখানেও ধর্মান্তরণের যে অভিযোগটা বা বক্তব্যটা এসছিল, সেই ফর্মুলা যদি হয় তাহলে তো সমস্ত দিক থেকেই তৃণমূল এখানে যে অভিযোগগুলো উঠেছে তার জবাবটা দিয়ে দিচ্ছেন ওখানে বিজেপি সরকার। দেশে তো আমাদের এটাই বলা হয়েছে যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান বিভিন্ন জায়গা থেকে যারা হিন্দু মাইনরিটিরা যারা রয়েছেন তাদের আমাদের নাগরিকত্ব দেওয়া হবে এবং তাদেরকে আমরা সসম্মানে রাখবো। এবং পশ্চিমবাংলায় তাদেরকে দেওয়া হবে না। পশ্চিমবাংলায় বাংলাদেশ থেকে যারা ফেক রোহিঙ্গা তারা রয়েছে তাদেরকেই জায়গা দেওয়া হয়, কোনো হিন্দুদের জায়গা দেওয়া হয় না। তাই জন্য যোগী আদিত্যনাথ হিন্দুদের জন্য উত্তরপ্রদেশে আছেন। পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ হওয়া থেকে বাঁচানোই বিজেপির লড়াই। আর মমতা বন্দ্যোপাধ্যায় আজকে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে সেটা বারবার স্পষ্ট করে দিলেন, তিনি বাঙালি প্রেমী না, তিনি বাংলাদেশি প্রেমী। দেখুন, বাংলার শিল্প, সাহিত্য, বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য রাজনীতির সাথে এইরকমভাবে শেষ কবে সম্পৃক্ত হয়েছে বলতে পারবেন? রাজনীতি যেভাবে বাঙালিয়ানাকে আঁকড়ে ধরেছে, বিশ্বাস করুন খানিকটা ভয়ও তো হচ্ছে, চিন্তাও হচ্ছে। রাজনীতির এই বাংলা প্রেম, বাঙালির প্রতি এই উদারতা, খোদ বাংলা কতটা সহ্য করতে পারবে বলুন তো? কারণ রাজনীতি ছুলে কত ঘা, সেটা সম্ভবত এ রাজ্যে শিক্ষা স্বাস্থ্যের দশা দেখে বাংলা ভাষা হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাই রাজনীতি যেভাবে আচমকা বাংলা ভাষাকে মালা পরাচ্ছে, তাতে বাংলা ভাষাই হয়তো বলে উঠতে পারে, এ মনিহা রামায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে। আহা, কথাগুলো ভাবুন তো একবার। কবিগুরু যখন ইংল্যান্ডে গেছিলেন তাকে নানা সম্মানে সেখানে সম্মানিত করা হয়েছিল। আপ্লুত রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে লিখেছিলেন, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে। মানে সম্মান গ্রহণে যেমন গর্ব আছে, তেমন সম্মান বর্জন করাটা অসম্মানের। আচ্ছা, আজ 21শে সভার পর বিজেপিরও কি সেরকম কিছু ফিলিংস হচ্ছে? খেয়াল করে দেখুন, আজ ধর্মতলার সভার থেকে প্রত্যাশা মতোই বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেটা করতে করতে বিজেপিকে এমন একটা মণিহার পরানো হয়েছে যেটা পড়তে গেলে লাগে আর ছিঁড়তে গেলে বাজে। যে বিজেপিকে ধর্মীয় মেরুকরণের কাণ্ডারি বলে অভিযোগ করা হয়, যে বিজেপির বিরুদ্ধে ধর্মীয় ভেদাভেদ করার অভিযোগ করা হয়, যে বিজেপিকে হিন্দুত্বের কট্টর হিন্দুত্ববাদী বলে দেখিয়ে দেওয়া হয়, সেই বিজেপি কাজ কি বলা হলো? বলা হলো বিজেপি না হিন্দু, না মুসলিম, না জৈন, না খ্রিস্টান। আচ্ছা, বিজেপির কি সাপ মুক্তি ঘটল? বিজেপিকে ধর্মের কাঁটা বেঁধাতে গিয়ে ধর্ম নিরপেক্ষতার মুকুট পরানো হলো না তো? বিজেপি এই কাঁটার মুকুটকে সোনার মুকুট হিসেবে কিন্তু দেখতে পারে, জানেন তো। কারণ ভারতের সংবিধানেই তো ধর্মনিরপেক্ষতা রয়েছে। কেন্দ্রের বিজেপি সরকার যদি নির্দিষ্ট কোনো ধর্মের পৃষ্ঠপোষক নাই হয়ে থাকে, মানে যেটাকে সার্টিফাই করেছে তৃণমূল, তাহলে সেটাই তো হবে সঠিক সংবিধান রক্ষা।
1976 সালে জরুরি অবস্থার সময় সংবিধানের 42তম সংশোধনে ওই সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা শব্দটা ঢোকানো হয়েছিল। তৃণমূল সহ বিরোধীরা তো বারবার বলেন যে সংবিধানে সেকুলারিজম থাকলেও বিজেপি শুধুমাত্র হিন্দুদের জন্য রাজনীতি করে। এটা অবশ্য বিজেপির কাছে মণিহারি বটে, কারণ বিজেপি সরকারে থেকে বা সরকারিভাবে কখনোই কোনো ধর্মের হয়ে সওয়াল করেননি, কিন্তু এটা তাদের গায়ে লাগুক এই তকমাটা, এটা তো তারা চেয়েই এসছেন। হ্যাঁ, কেন্দ্রের সরকার বা বিজেপি শাসিত রাজ্যের কোনো সরকার কখনো হিন্দুদের হয়ে প্রশাসনিক বা ওই ধরনের কোনো সওয়াল করেনি, অথচ এই 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 মালাটা তারা কিন্তু খুশি মনে বিরোধীদের থেকে গ্রহণ করেছে। তারা এটা বাইরেও কি এই তার মালাটার ছবি তুলে দেখাতে চাননি, অথচ এই বিরোধীরা এই অভিযোগেই সংবিধান হত্যা করা হচ্ছে বলে অভিযোগ করে। কি না, তারা হিন্দুত্বের ধারক বাহক, একটা বিশেষ ধর্মের ধারক বাহক, যতই তারা কোথাও সরকারিভাবে না বলুক, এটাই তো অভিযোগ। এবার খেয়াল করে দেখবেন, এই অভিযোগটাই বিজেপির কাছে মণিহার ছিল। নিজেরা না বললেও বিরোধীদের মাধ্যমে সুপ্ত এজেন্ডার প্রচার হচ্ছিল। এটা বিজেপির কাছে পজিটিভ ছিল এতদিন। আজ থেকে 21 সভা থেকে সেই পজিটিভ প্রচারকেই নেগেটিভ করতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি যে আসলে কোনো ধর্মের জন্যই ভালো নয়, সেটাই বোধহয় বলতে গেছিলেন মুখ্যমন্ত্রী, মানে হিন্দুত্বের অ্যাডভান্টেজটা কেড়ে নিতে গেছিলেন। কিন্তু তার বদলে যেটা বলেছেন সেটা তো বিজেপি লুফে নিলেও নিতে পারে। দেখুন, স্রেফ ধর্মীয় মেরুকরণের নিশানাতেই তো আজ আটকে থাকেননি মুখ্যমন্ত্রী। ওই ভিক্টোরিয়া হাউসের সামনে যে মঞ্চটা প্রত্যেক বছরের মতো এবারও একই সাইজের হয়েছিল, সেই মঞ্চের পরিসরটা সেটাকে তো অনেক বাড়ি দিয়েছেন তিনি। বক্তৃতার মাধ্যমে, ইস্যু নির্দেশের মাধ্যমে স্থানীয় থেকে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও নিয়ে গেছেন। কেন ওই পাক অধিকৃত কাশ্মীরকে দখল করা হলো না, সেই প্রশ্ন আজ তোলা হয়েছে। কেন আমেরিকার প্রেসিডেন্ট তিনি আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছেন, সেই বিষয়ে প্রশ্ন ছড়া হয়েছে। আর সঙ্গে স্থানীয় স্তরের বিভিন্ন কুনীতি। আজ মমতা বন্দ্যোপাধ্যায় যাকে হাত ধরে স্টেজে তুললেন, তিনি কে জানেন? পহেলগাঁওয়ে নিহত বাঙালি পর্যটক বিতান অধিকারীর বাবা, আর সঙ্গে ছিলেন বিতালের মাও। এছাড়াও আরেক শহীদ পরিবারকেও স্টেজে তুলছেন মুখ্যমন্ত্রী। জঙ্গিদের গলিতে নিহত ওই শহীদ জওয়ান ঝন্টু আলী শেখের বাবা, তাকেও আজকে স্টেজে তোলা হয়েছে। এবার ভালো করে খেয়াল করুন, একদিকে বাঙালি হিন্দু বিতান অধিকারীর পরিবার, আর একদিকে ঝন্টু আলী শেখ। সেনার কোনো ধর্ম না হলেও ঝন্টু আলীর পরিবারের ধর্মীয় পরিচয়টা তো উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ এই তৃণমূলই বলেছিল নিহত বিতানের পাশে দাঁড়ালেও মুসলিম হওয়ার কারণে বিজেপি ওই শহীদ ঝন্টু শেখের পরিবারের পাশে দাঁড়ায়। তার মানে একদিকে বাঙালি অস্মিতা, আর একদিকে ধর্মীয় সেন্টিমেন্ট, আর সঙ্গে সঙ্গে জাতীয় প্রেক্ষাপট, যেটা বাঙালি অথবা হিন্দু মুসলমানের থেকে লার্জার দ্যান লাইফ। মানে একটা স্টেজ, কতগুলো চরিত্র ভাবুন তো। আপনার নিজের ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে? কোথায় এসে ঠেকেছে? আপনাদের কন্ট্রোল করছেন আমেরিকান প্রেসিডেন্ট, আর আপনারা বড় বড় কথা বলছেন। কেন আপনারা পাক অধিকৃত কাশ্মীর দখল করতে পারলেন না? এতগুলো রক্তের বিনিময়েও কিসের হিন্দু আপনারা? আপনারা না হিন্দু, না মুসলমান, না জৈন, না খ্রিস্টান। কে কার পরিবারকে তুলে এনে রাজনীতি করছে রাজনীতির মঞ্চে এসে, আমার মনে হয় সেটা উচিত নয় করা। কারণ দেশের সেনাদেরকে উনি কিভাবে চোখে দেখেন সেটা আগেও আমরা দেখেছি। দেশের সেনাদেরকে নিয়ে গালি দেওয়া, দেশের সেনাদেরকে নিয়ে কটূক্তি করা, তার চরিত্র নিয়ে কথা বলা, সেই আবার ঝন্টু শেখ মানে মারা যাওয়ার পর, শহীদ হওয়ার পর সেই তুষ্টিকরণের রাজনীতির জন্য, সেই সেনার রাজনীতির জন্য আবার তাকে মঞ্চে তুলে ভোট পাওয়া, এটা নাটক ছাড়া কিছু না। সুতরাং সংখ্যালঘু তুষ্টিকরণের যে অভিযোগ লকেট তুলছেন, লকেটের এই অভিযোগকে আবার মণিহার বলে ভাবতে পারে তৃণমূল। আবার একটা বিষয় খেয়াল করেছেন, বিজেপি হিন্দুদের দল, এটা বিজেপি সরকার একবারও বলছে না। আবার তৃণমূল মুসলিমদের, এটাও তৃণমূল একবারের জন্য স্বীকার করছে না। অথচ দু দল একে অপরকে মণিহার পরিয়ে দিচ্ছে। মানে নিজেরাই নিজেদের গলায় মালা পরলে কেমন কেমন দেখতে লাগে, তো তাই একে অপরকে মালা পরাচ্ছে। আসলে দুটো দলই ধর্মীয় তোষণকে অস্বীকার করতে পারছে না। বাকি রইল সিপিআইএম, হাতে রইল পেন্সিল, যেরকম বলে না সেরকম।
এই প্রদেশ কংগ্রেস অনেক আগেই কিন্তু খেলার থেকে ওয়াক ওভার দিয়ে দিয়েছে, মানে শহীদ দিবস তাদের হাত থেকে তো বেহাত হয়ে গেছে অনেক দিন আগে। পুনরুদ্ধারের স্বপ্নটাও তারা খুব একটা দেখে বলে তো মনে হয় না, বরং মনে মনে বোধহয় ভাবে যে যা গেছে তা যাক। তাই 21-এর মঞ্চে কংগ্রেস ঠাঁই পায়নি, মানে নিশানা করার মতো অপোনেন্ট হিসেবে তাদের ধরাই হয়নি, যোগ্য বলেই মনে করা হয়নি। কিন্তু সিপিআইএম জোট সঙ্গীত থেকে কিন্তু অনেক বেশি গুরুত্ব পেয়ে গেছে, বেশ কয়েকবার তাদের নাম উচ্চারিত হয়েছে এবং এই শূন্য হয়ে যাওয়া যে পার্টি তাকেও, মানে আসন সংখ্যার বিচারে তাকেও মহাশূন্যে পাঠানোর দাবি তোলা হয়েছে। কারণও আছে, কারণ সিপিআইএমের বদোন্নতাতেই 21শে জুলাই হয়েছিল। তখন মনীশ গুপ্ত ছিলেন স্বরাষ্ট্র সচিব, এবার পরবর্তীতে তিনি তৃণমূলের মণিহার হয়েছিলেন। সরকার এখন সিপিআইএমও নেই, মন্ত্রিত্বে আর মনীশ গুপ্তও নেই, তাই বলে শূন্যস্থান থাকলে শূন্যস্থান ভরাটেরও চান্স আছে। দেখুন, বামের ভোট রামে গেছে অনেকটা, তো শোনা গেছিল আগে, বাকিটাও চলে গেলে বিপদ আছে। তাই তৃণমূল ভেবেছে শূন্যস্থান পূর্ণ না হয়ে যায়, বরং শূন্যই থাকুক, এবং সেই অঙ্কেই বামেদের নিশানা। কিন্তু সেখানেও মণিহার, ভোট না পেলেও সিপিআইএম একটা মণিহার পেয়ে গেছে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ বলেছেন সিপিআইএম, বিজেপি, কংগ্রেস সবাই একসঙ্গে। বললেই তো হলো, তার সঙ্গে একটা যুক্তিও দেওয়া হয়েছে। যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন আর কি, যে এত চুরি ডাকাতি করলেও সিপিআইএমের কোনো নেতাকে ইডি সিবিআই ধরেনি, তাই এর থেকেই প্রমাণিত সিপিআইএম বিজেপি সব এক। এবার সেম যুক্তিটা উল্টে গেলে, সিপিআইএম এত চুরি ডাকাতি করলেও 14 বছরে তৃণমূল সরকারও তো একজনও বাম নেতাকে ধরে জেলে ভরতে পারেনি, তাহলে একই যুক্তিতে সিপিআইএমও কি তৃণমূলের দোসর? দেখুন, এই দুজন যা বলছেন তা থেকে বুঝছি মোটামুটি যে সিপিআইএম আপাতত অজাত শত্রু, সবার সঙ্গেই তলায় তলায় সম্পর্ক আছে, আর তাই কোনো দলই দুর্নীতির অভিযোগে তাদের দেগে দিতে পারছে না। মুশকিল হচ্ছে কি জানেন, কেন্দ্রের বিজেপি সরকার হোক বা রাজ্যের তৃণমূল সরকার, কেউ যে কোনো বাম নেতাকে চুরির দায়ে জেলে ভরতে পারল না, সেটা যতই মণিহার বলে ভাবুক বামেরা, কিন্তু না পারবে পড়তে, না পারবে ছিঁড়তে। শুধু শেষে একটা ছোট্ট প্রশ্ন, ইদানিংকালে তৃণমূল বিজেপির সব নেতাই বামেদের শূন্য বলে জাস্ট উপেক্ষা করছিলেন, মানে লড়াইয়ের ময়দানটাকে ছোট করতে চাইছিলেন, যেখানে শুধু তৃণমূল আর বিজেপি এই দু দল থাকবে, আর কেউ থাকবে না, কারোর ঠাঁই হবে না। এটাকে বাইনারি বলছিল বামেরা, বলছিল এটা ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে। কিন্তু সেখান থেকে হঠাৎ বামেদের নাম বারবার উচ্চারণ করে কেন প্রাসঙ্গিক করে দিলেন তৃণমূল নেত্রী? তার কি মনে হচ্ছে যে ওই ছোট্ট জায়গার মধ্যে বিজেপিকে নিয়ে এসে বা শুধু বিজেপিকে সামনে রেখে প্রতিপক্ষ হিসেবে তাদের একটু বাড়তি গুরুত্ব দেওয়া হয়ে গেছে, আর তাতেই তারা বিপজ্জনক হয়ে উঠেছে? তাই কি বামেদের প্রাসঙ্গিক করে মাঠটা একটু বড় করে দিলেন তিনি? যে এত চুরি ডাকাতি করলো, এত মানুষ খুন করলো, একটাও গ্রেপ্তার হয়েছে? একটাও গ্রেপ্তার হয়েছে? যদি বিজেপির সাথে বোঝাপড়া না থাকে, হয়েছে? হয়নি। বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি, তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে, রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। তিনি কটা কমিশন করেছিলেন নিজেই ভুলে গেছেন, তার থেকে কমিশন খেয়েছেন নিশ্চয়ই। বাম আমলে যা কিছু হবে তার আগে তো তিনি এরকম ফাইল দেখাতেন, কোথায় গেল সে ফাইলগুলো? মুখ খুললেই তিনি মিথ্যে কথা বলেন। দেখুন, 21-এর মঞ্চ আজ দেখে মনে হচ্ছে পুরো উজাড় করে দিয়েছে, বুঝলেন তো? বাংলা ভাষা মণিহার পেয়েছে, বিজেপিকে মণিহার দেওয়া হয়েছে, সিপিআইএম, কংগ্রেস সবাই কম বেশি মণিহার পেয়ে গেছে, কিন্তু তৃণমূল নিজের গলায় নিজে মণিহার পরাটা একটু অস্বস্তিকর। তো একটু আগে বলছিলাম, কিন্তু না পড়ালেও নয়, তাই জাতীয় স্তরে একটা মণিহার পরানো হয়েছে, যার পোশাকি নাম মুক্তিসূর্য। এই কথাটার সঙ্গে দেশাত্মবোধ জড়িত। নেতাজি সুভাষচন্দ্র বসু এই মণিহার পড়েছিলেন। আজ কাকে পরানো হলো বলছি, তার আগে একটা ঐতিহাসিক গান শুনে নিন, তাহলে বুঝবেন এই মণিহারের তাৎপর্য। খুশি কা দৌর আ গয়ে, নিশান বন কে ছা গয়ে, ও এশিয়া কা আফতাব
अब एशिया में आ गए, আজাদ হিন্দ সরকারের গান। এই গানের মধ্যেই লুকিয়ে ছিল এই মণিহারটা, জানেন তো, তৃণমূল আজকে বার করে নিয়ে এসছে। নেতাজি সুভাষচন্দ্র বসু জার্মানির থেকে সাবমেরিনে জাপানে পৌঁছেছিলেন, সেখান থেকে আজাদ হিন্দ বাহিনী গঠনের পর এসেছিলেন সিঙ্গাপুরে। দীর্ঘ ইতিহাসের সন্ধিক্ষণে তৈরি হয়েছিল এই গানটা। গানে এশিয়া কা আফতাব কথাটা বলা হয়েছিল। এবার আরবি শব্দ এই আফতাবের মানে হলো মুক্তিসূর্য। এশিয়ার মুক্তিসূর্য বলা হয়েছিল সুভাষচন্দ্রকে, যে মুক্তিসূর্য ভারতকে ব্রিটিশ মুক্ত করতে চেয়েছিলেন। তারপর থেকে আর বাংলার কাউকে ওই মুক্তিসূর্য হিসেবে তুলে ধরা হয়নি। আজ তৃণমূল তারপরে ঘোষণা করেছে যে দেশকে বিজেপি মুক্ত করা হবে, আর সেই কাজ কে করবেন? অরূপ বিশ্বাস বলেছেন সেটা করবেন ভারতের মুক্তিসূর্য মমতা বন্দ্যোপাধ্যায়। 52-র পর দেখুন, যদি ভাষা আন্দোলন ফের হতে পারে, তাহলে সুভাষের পর বাঙালির মধ্যে ফের মুক্তিসূর্য খুঁজে পাওয়া যেতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঙালি অস্মিতার প্রতীক হিসেবে তুলে ধরার জন্য এর থেকে বড় তুলনা আর সত্যিই কি কিছু হতে পারে? বাংলার নয়নমণি, তিনি ভারতবর্ষের মুক্তিসূর্য মমতা বন্দ্যোপাধ্যায়। 2014 সালে তৃণমূলের ব্রিগেড সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন মহাশ্বেতা দেবী। তৃণমূল সেবার 34টা আসনে জিতেছিল। এ রাজ্যে কোনো দলের জেতা সেটাই সর্বোচ্চ আসন, কিন্তু বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদি। অবশ্য কেন্দ্রে ত্রিশঙ্কু সরকার হলেও মানে মমতা বন্দ্যোপাধ্যায় কিছুতেই ওই ফ্রন্ট রানার হতে পারতেন না, জানেন তো, কারণ তামিলনাড়ুতে 39টা আসনের মধ্যে 37টা আসনে জিতেছিল এআইডিএমকে। জয়ললিতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চেয়েছিলেন তামিলনাড়ুর মানুষ। প্রচারও শুরু হয়ে গেছিল। 2019-এ বাংলায় বিজেপির অন্যতম সেনাপতি দিলীপ ঘোষ বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জল্পনা উস্কে দিয়েছিলেন। তবে তিনি ঠিক কী বলতে চেয়েছিলেন সেটা নিয়ে তার নিজস্ব ব্যাখ্যা রয়েছে। আর আজ ধর্মতলায় হলুদ রঙের ব্যানারে ওই বাঙালি প্রধানমন্ত্রীর দাবি দেখতে পেলাম। সেটাও নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখেই লেখা হয়েছে। অবশ্য কেউ যদি কাউকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, তাহলেই যে তিনি তার বিরাট শুভাকাঙ্ক্ষী হয়ে গেলেন এটা ভেবে বসবেন না। 2 বছর আগে তেজস্বীও তো নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইতেন। আসলে তার মনে একটা অন্যরকম স্বাদ ছিল। তিনি চাইতেন যে নীতিশ কাকুকে দিল্লি পাঠিয়ে দিয়ে নিজে বিহারের মুখ্যমন্ত্রীর আসনটা দখল করবেন। তেজস্বীর চাপে নীতিশ শেষ পর্যন্ত পালিয়ে মোদির শরণে চলে যায়। মানে তৈরি হওয়ার আগেই ইন্ডিয়া ঐক্য ওইখানেই দুর্বল হয়ে পড়ে। নীতিশ ইন্ডিয়া ঐক্যে থাকলে দিল্লি আর বিহারের হিসেবটা কিন্তু একটু অন্যরকম হতো, সেটা হয়নি যথারীতি। এবার প্রশ্নটা হচ্ছে যে বাংলা ভাষায় লেখা ওই বাঙালি প্রধানমন্ত্রীর দাবি কি দিল্লি থেকে পড়া যাবে? এবং সব থেকে বড় কথা, বিধানসভা নির্বাচনের আগে বাঙালি প্রধানমন্ত্রীর দাবিটা তোলাই বা হচ্ছে কেন? এটা তো মুখ্যমন্ত্রী নির্বাচনের যে একটা নির্বাচন আসছে, হচ্ছে তার কারণ বিধানসভা নির্বাচনের ফলাফল দিল্লিতেও প্রভাব ফেলতে পারে। সেটা বাংলার নির্বাচন না, বিহারে। এবছরের শেষে বিহারে নীতিশ যদি জিততে না পারেন, তাহলে তার কেন্দ্রে মোদী সরকারকে সমর্থন করার কোনো দায় থাকবে না। বিহারে তার সরকারকে এতদিন দাঁড় করিয়ে রেখেছে, ঠেকনা দিয়ে দাঁড় করিয়ে রেখেছে বিজেপি। ফলে দিল্লির বিজেপি সরকারে তিনি সমর্থন দিয়ে রেখেছেন, গিভ অ্যান্ড টেক। এবার বিহারের ভোটে এনডিএ জিততে না পারলে দিল্লির হিসেবটা কিন্তু পুরো ইধার উধার হয়ে যাবে। যে 29টা সমর্থন দরকার, 29 জন সাংসদের সমর্থনটা দরকার, সেই সমর্থনটা আবার একা মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দিতে পারে। খেয়াল করে দেখুন, অঙ্কের হিসেব তো চিরকালই খুব গোলমেলে হয়, বাস্তবের সাথে ইধার উধার একটু থাকলেও। তবে তৃণমূলের অগ্রাধিকার এই মুহূর্তে অবশ্য দিল্লি নয়, বাংলা, যতই প্ল্যাকার্ড ট্যাকার্ড থাকুক। আর সেজন্য তৃণমূলের হাতিয়ারও বাংলা ভাষা। ঘাড়ে হিন্দি ভাষার সংস্কৃতিটাকে চাপিয়ে বিজেপিকে ফের একবার বিজাতীয় দল প্রমাণ করাটাই তৃণমূলের লক্ষ্য। পরিষ্কার বুঝতে পারছেন সেটা। আর এটা তো এখন না, সেই 2021 থেকে লাগাতার এই প্রচারটাই চলছে। কিন্তু এবার বিজেপি পাল্টা চ্যালেঞ্জও ছুড়েছে। সংসদে বঙ্গ বিজেপির সব সাংসদ বাংলায় বক্তব্য রাখবেন। এটা বলার মানে কি? তৃণমূল এটা একবার করে দেখাতো, পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া।
এবার লোকসভায় তো তৃণমূলের 3 সাংসদ রয়েছেন যাদের মাতৃভাষা বাংলা নয়, শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ বা ইউসুফ পাঠান। শত্রুঘ্ন সিনহা অন্তর্জলি যাত্রা ছবিতে বাংলায় সংলাপ বলেছেন, সেটা সংলাপ বলা। আমার ধারণা তিনি বাংলা যেটুকুনি যা জানেন ম্যানেজ করে নিতে পারবেন, কিন্তু বাকি দুজন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির চ্যালেঞ্জ তো স্বীকার করে নিলেন, এবার বর্ণ পরিচয় নিয়ে এই বাকি 2 সাংসদকে কে বাংলা ভাষাটা শেখাবেন? তাহলে একটা চ্যালেঞ্জ নিন, বিজেপি সমস্ত সাংসদ এবং তৃণমূলের সমস্ত সাংসদ যারা বাংলা থেকে জিতেছেন তারা বাংলা ভাষায় একটি করে ভাষণ দেবে, দেখি কেমন ভাষণ দিতে পারে। আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো, দেখি কার গায়ে জ্বালা। আমি তো চাই ইউসুফ পাঠান লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করবে, সেখানে কীর্তি আজাদ করুক, সাকেত গোখলে করুক রাজ্যসভায় দাঁড়িয়ে, তবে না বুঝবো। দেখি কজন পারে তৃণমূল কংগ্রেসের, আমাদের কজন পারে। আগে দিনে যদি 10 বার বলতাম, এখন 500 বার বলবো। তোমাদের কথায় তৃণমূল কংগ্রেস আর বাংলার মানুষ উঠবে, বসবে। আমরা বাংলার সন্তান, গুজরাট উত্তরপ্রদেশের নয়। আমরা বশ্যতা স্বীকার করব না, আমরা মেরুদণ্ড বিক্রি করব না, আমরা আত্মসমর্পণ করব না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। গলা কাটার কথা তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, বলেছিলেন আমি বেইমান নই। কিন্তু তিনি দলের সাংসদদের যে অ্যাসাইনমেন্টটা দিলেন তাতে ইউসুফ পাঠান আর সাকেত গোখেলের কপালে এত করে কিন্তু ঘাম জমে যাওয়ার কথা। আর তারপর অভিষেক বলেছেন তারা মানে তৃণমূল কংগ্রেসীরা বাংলার সন্তান, গুজরাট বা উত্তরপ্রদেশ নয়। মানে সুকান্ত মজুমদারের সামনে তো প্রশ্ন তোলার সুযোগ করে দিলেন। সুকান্ত যদি প্রশ্ন তোলেন শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ কোন অ্যাঙ্গেল থেকে বঙ্গ সন্তান, আর ইউসুফ পাঠান আর সাকেত গোখেল কি গুজরাটের বাসিন্দা নন, নাকি ওই বাঙালিয়ান আর বুস্টার ডোজের এফেক্ট এটা বাংলা পর্যন্তই, দিল্লি পৌঁছবে না। দেখুন, শনিবার ইন্ডিয়া ঐক্যের ভার্চুয়াল বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যোগ দিয়েছিলেন। সংসদে কেন্দ্রকে কোণঠাসা করতে যে ইস্যুগুলো সেদিন তোলার সিদ্ধান্ত হয়েছে তাদের তো ওই ভিন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদের নির্যাতনের ইস্যুটাই নেই, অথচ এটাই এখন এখানে তৃণমূলের ধ্যান জ্ঞান। সংসদে ইস্যুটা যদি তৃণমূল তোলে বাকিদের সাড়া পাবে? মন থেকে কেউ সাড়া দেবে না, কারণ এটা একমাত্র, বুঝতেই পারছেন, তৃণমূলের ঘরের সমস্যা, আর ভেতরে ভেতরে কেউ কারুর পাশে নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই জোর দিয়েছেন 2 এর ওপর, E2, বিরোধীদের জন্য ইডি আর ভোটারদের জন্য ইসি মানে ইলেকশন কমিশন। দেখুন, বিহারে ভোটার তালিকা সংশোধনী হচ্ছে, বাংলাতেও তাই হতে পারে, এটা নিয়ে বিরোধী শিবিরে ভয় রয়েছে। কেন্দ্রকে আক্রমণের অভিন্ন কর্মসূচি হিসেবে তাই ওই 2 কে টার্গেট করার প্রস্তাব করেছেন অভিষেক। একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা, আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। 2 ই, একটা ইডি আর একটা ইসি, একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন। এই 2 ইকে কাজে লাগিয়ে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে, আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। অভিষেকের এই ইস্যুটা এটা কিন্তু রাহুল গান্ধীর দারুণ পছন্দ হবে, কারণ তিনিও মহারাষ্ট্রে কারচুপির অভিযোগ করেছেন। বিহারে গিয়ে ওই ভোটার তালিকায় ঝাড়াই বাছাইয়ের বিরুদ্ধে তিনি সরব হয়েছেন। রাহুল গান্ধী কি জানেন, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলায় দাঁড়িয়ে যে শহীদদের স্মরণ করলেন তারা সকলে যুব কংগ্রেসের কর্মী ছিলেন। প্রদেশ কংগ্রেসের তরফে আজ নম করে শহীদ স্মরণ হয়েছে, আর হাইকমান্ড কেক কেটেছে। শহীদ স্মরণে নয়, ওই মল্লিকার্জুন খার্গের জন্মদিন উপলক্ষে। তার মানে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের কাছে 21শে জুলাই হচ্ছে তাদের সভাপতির জন্মদিন। কংগ্রেস ওয়ার্কিং কমিটির এক সদস্য অধীর চৌধুরী তিনিও শহীদ দিবস পালন করেছেন। তবে 1993-এর 21শে জুলাইয়ের শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন নয়, কালীগঞ্জ উপনির্বাচনের পর বোমাবাজিতে নিহত তামান্না খাতুনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে। তার মানে 21শে জুলাই যারা যুব কংগ্রেসের কর্মী হিসেবে আন্দোলনটা করেছিলেন তারা 1998 সাল থেকে তৃণমূলের শহীদ হয়ে গেছেন, মানে মরণোত্তর দল বদল আর কি, জানতেও পারলেন না। এবার যাদের হয়ে তারা জীবন দিয়েছিলেন
তার মানে মোটামুটি ওয়াক ওভার দিয়ে দিয়েছে, লড়াইটা ছেড়ে দিয়েছে রাস্তার থেকে, এটা পরিষ্কার বোঝা গেছে। অন্তত এই 21শে জুলাইয়ের কপিরাইট নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু ওই 93-এ বাংলার দূর দূরান্তে যাদের অস্তিত্ব ছিল না, সেই বিজেপি কিন্তু আজকে এই 21শে জুলাইটা ওয়াক ওভার দিতে চায়নি। তাই জন্য আজকে বিজেপি রাস্তায়, বিজেপি উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছিল। শুভেন্দু অধিকারী তো বলেই দিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একা রাস্তায় থাকবেন নাকি, সে তো বটেই, রাস্তা কারোর একার নাকি, রাস্তাই তো একমাত্র রাস্তা। তাই কোর্টের বেঁধে দেওয়া শর্ত অক্ষরে অক্ষরে মেনে শুভেন্দু অধিকারীও 21শে জুলাই পালন করেছেন। উত্তরবঙ্গে 40টা বিধানসভা আসনে জেতার লক্ষ্যমাত্রা স্থির করেছেন ওই উত্তরকন্যা অভিযানের ওখান থেকেই। মানে প্রত্যেকেই 21শে জুলাইটাকে একটা লক্ষ্যমাত্রা বা দিক নির্দেশ করার একটা মঞ্চ হিসেবে বেছে নিয়েছে। নর্থ বেঙ্গলে গতবারে 54তে 31 ছিল, এবারে 54তে 40-এর উপরে সিট বিজেপি। 21শে জুলাই উত্তরকন্যা অভিযানে গিয়ে 26শে উত্তরবঙ্গকেই পাখির চোখ করলেন শুভেন্দু অধিকারী। দক্ষিণবঙ্গের সমাবেশ থেকে তৃণমূল যখন বাংলা থেকে বিজেপিকে উৎখাতের ডাক দিয়েছে, তখন শিলিগুড়ির মাটিতে দাঁড়িয়ে উত্তরবঙ্গে টার্গেট ঠিক করে দিলেন বিরোধী দলনেতা। সেই লক্ষ্যে পৌঁছতে দুর্নীতি, নারী নিরাপত্তার মতো ইস্যুর পাশাপাশি উত্তরবঙ্গের প্রতি রাজ্য সরকারের বঞ্চনা বিজেপির অস্ত্র। কন্যা সুরক্ষা আর সাথে সাথে উত্তরবঙ্গের বঞ্চনা, সীমাহীন বঞ্চনা, সময়ের ডাক মমতা যাক। গত এক দশকে উত্তরবঙ্গে ধীরে ধীরে মাটি শক্ত করেছে বিজেপি। গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে 2009 প্রথম দার্জিলিং লোকসভায় জয়ী হয় বিজেপি। 16 বছর পর উত্তরবঙ্গের 8টি লোকসভা আসনের মধ্যে 6টি তাদের দখলে। 2021-এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের মোট 54টি আসনের মধ্যে 30টিতে জয়ী হয় পদ্ম শিবির। এবার সেই সংখ্যা 40 ছাড়িয়ে যাবে বলে শুভেন্দু অধিকারী আত্মবিশ্বাসী। তার ভিত্তিতে চাকরি দেব, কৃষক বাঁচাবো, কন্যাদের বেটিদের সুরক্ষিত করব। মোদিজির 5 গ্যারান্টি নিয়ে পথে আমরা। আগামী 8 মাস বিশ্রামের কোনো সুযোগ নেই। যদিও তৃণমূল এই বক্তব্যকে আমল দিতে নারাজ, উল্টে জলপাইগুড়ির ধূপগুড়ি, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং আলিপুরদুয়ারের মাদারিহাট এই 3 বিধানসভা উপনির্বাচনের ফলাফলকে আগামীর বার্তা বলে দেখাতে চাইছে তারা। সেই সঙ্গে উত্তরবঙ্গে বিজেপির একাধিক বিধায়কের দলবদল, কোচবিহার লোকসভায় জেতা, জন বার্লার মতো নেতা তৃণমূলে যোগদান আগামী নির্বাচনে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে আশাবাদী তৃণমূল। ও একটু টান্টু খায় বেশি। টান্টু জানেন তো, টান্টু মানে যে দেশি মদ, ওরা ডোজটা একটু বেশি পড়ে গেছে, তাই জন্য আজকে কথা বলেছে। 2021-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গে বেকায়দায় পড়েছিল তৃণমূল, কিন্তু এবার পরিস্থিতি অনেকটা আলাদা। গত বিধানসভা ভোট পরবর্তী উত্তরবঙ্গের পুরসভা ও ত্রিস্তর পঞ্চায়েতে বলার মতো কিছু করে দেখাতে পারেনি বিজেপি। এবার বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখিয়ে এপার বাংলায় হিন্দু ঐক্যের ডাক দিচ্ছে বিজেপি। এই ভাষ্য উত্তরবঙ্গের বাঙালি, রাজবংশী, নেপালি, আদিবাসী জনবিন্যাসে কতটা প্রভাব ফেলবে, তা ভোটে জিতবার মতো সহায়ক হবে কিনা তা নিয়ে কৌতূহলী রাজনৈতিক মহল। দেখুন, কৌতূহলের কি শেষ রয়েছে? দেখুন না, একটা বঙ্গ বিজেপি তার কোনটা আসল কর্মসূচি সেটা নিয়েই তো দ্বন্দ্ব কাটছেন। শিলিগুড়িতে উত্তরকন্যা অভিযান করলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, তিনি একজন পদাধিকারী। আবার দিলীপ ঘোষ, তিনি কোনো পদে নেই, কিন্তু তিনিও খড়গপুরের গিরি ময়দানে শহীদ স্মরণ করলেন। তৃণমূলের সাথে সংঘর্ষে যে সমস্ত বিজেপি কর্মী খুন হয়েছেন বলে অভিযোগ, তাদের শ্রদ্ধা জ্ঞাপন করলেন, অর্থাৎ নিজের মতো করে শহীদ স্মরণ করলেন। কিন্তু দিলীপ ঘোষের কর্মসূচিতে শ্রমিক ভট্টাচার্য নেই কেন? শুভেন্দু অধিকারী নেই কেন? সুকান্ত মজুমদার, তিনি নয় কেন্দ্রীয় মন্ত্রী, বাদল অধিবেশনের প্রথম দিন তার সংসদে উপস্থিত থাকাটার উপর একটা বাধ্যবাধকতা আছে। বাকিরা, দিলীপের বিজেপি কি শুভেন্দু শ্রমিকের বিজেপি নয়? দুর্গাপুরে যখন মোদি এসেছিলেন তখনও তো সেখানে দিলীপ ঘোষকে ডাকা হয়নি, উল্টে দিল্লিতে ডেকে পাঠিয়েছিলেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা। দীঘায় গিয়ে কি দলের থেকে দূরে সরে গেছেন দিলীপ? তাই কি দীঘা অস্বস্তি কাটাতে চাইলেন তিনি, নাকি এই একটা নিজস্ব উদ্যোগে এই সভাটা করে বা কর্মসূচিটা করে নিজেকে এই 21শে জুলাইয়ের দিনে প্রাসঙ্গিক করে তুললেন, বুঝিয়ে দিতে চাইলেন যে তিনি এরকম বড় একটা দিনে তিনি পথ ছাড়তে রাজি নন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ওয়াক ওভার দিতে রাজি নন। যতই ওই দীঘায় যাওয়া নিয়ে
এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুসম্পর্ক নিয়ে তাকে দেগে দেওয়া হোক। নাহলে দীঘার রথযাত্রায় খামোকা মমতা বন্দ্যোপাধ্যায়ের নারকেল ফাটানোর প্রসঙ্গ তুললেন কেন? তিনি বুঝিয়ে দিতে চাইলেন তিনি আসলে আদতে বিজেপি এবং আগ মার্কা বিজেপি। আপনারা হিন্দু নন, হিন্দু একটা সংস্কার, জীবন পদ্ধতি, ছোটবেলা থেকে শিখতে হয়। অনাথ ভাষার টিকা চটচট করে দিদিমণি যখন জগন্নাথ মন্দির উদ্বোধন করতে গেলেন তাকে বলা হয় নারকেল ভাঙুন। পন্ডিতজি নারকেল নিলেন, কোন নারকেল ভাঙেননি। কেমন নারকেল ভাঙছে? যেন পেটো মারছে। পেটো মারতে দেখেছেন কিনা পাড়ার মস্তানদের? মারলো, পেটো গড়িয়েছিল বেচারা ছুটে ছুটে। আবার স্বামীজি চিন্ময় মিশ্রা তুলে নিয়ে আবার পেটো মারছে, নারকেল ভাঙতে যান না। তার মানে 21শে জুলাই তারিখটা সব পক্ষই নিজের নিজের ক্যালেন্ডারে দাগ দিয়ে দিল। কয়েকদিন আগে ট্রাম্প বলেছেন যে ভারত পাক সংঘাতে 5টা ফাইটার জেট ধ্বংস হয়েছে। মনে আছে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যদিও বলেননি কোন দেশের ফাইটার জেট ধ্বংস হয়েছে। রাহুল গান্ধী ট্রাম্পের বক্তব্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার পর্যন্ত করে বসেছিলেন, কিন্তু বিরোধীরা ওই বিমান ধ্বংস নিয়ে মোদী সরকারকে ঘিরে ধরার আগেই ঢাকায় চীনা বিমান ধ্বংস হয়ে গেল। এবার পাকিস্তান চীনা বিমান দিয়ে ভারতীয় বিমান ধ্বংস করেছে, এই দাবিটাও তো খানিকটা জলো হয়ে গেল। মানে ভারতের মানুষের মনে এই ধারণাটা তো তৈরি হয়ে গেল যে চীনে তৈরি প্রশিক্ষণ বিমানও ভেঙে পড়ে। আর কেন্দ্রীয় সরকারও ওই পেহেলগাঁও গণহত্যা, অপারেশন সিঁদুর আর ট্রাম্পের বক্তব্য নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করতে রাজি হয়ে গেছে। মোদি বিদেশ সফর থেকে ফিরলে আলোচনা হবে, তাতে মোদি, অমিত শাহ, রাজনাথ সিং যোগ দেবেন। মানে পেহেলগাঁওয়ে নিরাপত্তা ত্রুটি নিয়ে যে অভিযোগগুলো বিরোধীরা তুলছে তার জবাব দেবেন অমিত শাহ। অপারেশন সিঁদুর নিয়ে বলবেন রাজনাথ সিং। আর কানাডায় গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে ওই 45 মিনিটের ফোনালাপে কী বলেছিলেন সেটা সংসদে বলে নথিভুক্ত করাবেন মোদি। ওই ফোনালাপে ট্রাম্পকে মোদি স্পষ্ট বলেছিলেন যে ভারত পাকিস্তানের পারস্পরিক কথাতেই সংঘর্ষ বিরতি হয়েছে, তৃতীয় পক্ষ ছিল না। এটা সংসদে নথিভুক্ত করিয়ে রাহুল গান্ধীর ওই নরেন্দ্র সারেন্ডার বলে যে প্রচারটা করছিলেন সেটা সংসদে দাঁড়িয়েই শেষ করে দেবেন মোদি। এটা পরিষ্কার। ইন্ডিয়া ঐক্যের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে দেশে দেশে সংসদীয় দল পাঠিয়ে কী লাভ হলো। আজ সংসদীয় অধিবেশনের শুরুতেই বিদেশে যাওয়া সাংসদদের ধন্যবাদ জানিয়ে কৌশলী চাল দিলেন প্রধানমন্ত্রী। এবার কি করে বিরোধীরা কেন্দ্রকে আক্রমণ করবেন? তাদের দলের সাংসদরাই তো দেশে দেশে মোদির পদক্ষেপের পক্ষে সওয়াল করে এসেছে। दल हित छोड़ करके देश हित में हमारे ज्यादातर दलों के प्रतिनिधि, ज्यादातर राज्यों के प्रतिनिधि विश्व भ्रमण किया। पाकिस्तान को बेनकाब करने का एक बहुत सफल अभियान चलाया। मैं आज राष्ट्र हित में किए गए इस महत्वपूर्ण कार्य के लिए उन सभी सांसदों की सराहना करना चाहता हूं, सभी दलों की सराहना करना चाहता हूं। একটা প্রশ্ন কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে সংসদে অস্বস্তিতে ফেলতে পারে। পেহেলগাঁওয়ের 4 হত্যাকারী কোথায় গেল? এখনও তাদের হদিশ কেন পাওয়া গেল না? আর এর সঙ্গে যদি কোনো সাংসদ আজকে ওই বোম্বে হাইকোর্টের রায়কে যুক্ত করেন তাহলে তো কথাই নেই। 2006 সালের 11ই জুলাই মুম্বাই শহরতলির 7টা লোকেশনে লোকাল ট্রেনে প্রেসার কুকার বোমা বিস্ফোরণ হয়েছিল। তাতে 189 জন মারা যান, 800-র বেশি মানুষ আহত হয়েছে। 2015-এ 5 জনের ফাঁসির সাজা দেয় মকোকা আদালত, 7 জনের যাবজ্জীবন কারাবাস হয়। আজ সকলকে বেকসুর খালাস করে দিয়েছে বোম্বে হাইকোর্ট। হাইকোর্ট একবারও বলেনি যে অভিযুক্তরা নির্দোষ। আদালত বলেছে প্রমাণটাকে প্রমাণ করতে পারেনি প্রসিকিউশন, ফরেন্সিক নমুনার সংগ্রহ আর সংরক্ষণে ত্রুটি ছিল, তাই অভিযুক্তদের বেনিফিট অফ ডাউট দেওয়া হলো। এটা শুনে আপনাদের চেনা চেনা লাগছে না? ঠিক এই রকম পর্যবেক্ষণই তো বারবার আমাদের রাজ্যের পুলিশকে শুনতে হচ্ছে কোর্টের কাছ থেকে। কামধুনির মামলা খেয়াল করে দেখুন তো। এবং এই যে অভিযোগটা আদালত থেকে এলো, এর জন্য কিন্তু মোদী সরকারকে দায়ী করা যাবে না, কারণ মুম্বাই অ্যান্টি টেররিস্ট স্কোয়াড এই ঘটনার তদন্ত করে। আর সেই সময় মহারাষ্ট্র আর কেন্দ্র 2 জায়গাতেই ইউপিএ সরকার ছিল। আবার বিজেপি এ নিয়ে কংগ্রেসকে দোষারোপ করলেও
সেটাও অন্যায় হবে, কারণ সার্বিকভাবে এটা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে হোম টার্ফে হেরে যাওয়া। মুম্বাই পুলিশের এটিএসের মতো বাঘা বাহিনীও যদি সন্ত্রাসের তদন্তে ফাঁক রাখে তাহলে বিষয়টা কিন্তু চিন্তার। উনিশ বছর আগের কথা, আরও একটা জুলাই মাস, তারিখ 11, মুম্বাই শহরতলির লোকাল ট্রেনে ধারাবাহিক বিস্ফোরণ ঘটে। সন্ধে 6:24 থেকে সন্ধে 6:35 প্রেসার কুকারের মধ্যে রাখা বিস্ফোরক ফাটে 7টি লোকেশনে: মাতুঙ্গা রোড, মাহিম জাংশন, বান্দ্রা, খার রোড, যোগেশ্বরী, ভায়ান্ডার ও বরিভেলির লোকাল ট্রেনে পরপর বিস্ফোরণ ঘটে। মারা যান 189 জন, আহত হন 800-র বেশি মানুষ। 2015 সালে মকোকা আদালত 12 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে। 5 জনের ফাঁসি ও 7 জনের যাবজ্জীবন কারাবাসের সাজা হয়, কিন্তু সেই রায় খারিজ করে 12 জনকেই বেকসুর খালাস করে দিল বম্বে হাইকোর্ট। হাইকোর্টের যুক্তি, অভিযুক্তদের দোষ প্রমাণে ব্যর্থ মহারাষ্ট্র সরকার। অভিযুক্তরাই দোষী তা বিশ্বাসযোগ্য ঠেকছে না, সাক্ষীদের বয়ানও বিশ্বাসযোগ্য নয় বলছে হাইকোর্ট। ফরেন্সিক নমুনা সংগ্রহ ও সংরক্ষণেও ত্রুটি দেখা গিয়েছে। অভিযুক্তদের বেনিফিট অফ ডাউট দেওয়ার কথা জানিয়েছে হাইকোর্ট। দোষী সাব্যস্তদের একজন 2019-এ কোভিডে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন, বাকিরা 19 বছর হাজতবাসের পর মুক্তি পাবেন। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে মহারাষ্ট্র সরকার। দেখুন, কামধুনি মামলার অভিযুক্তরাও তো এই একইভাবে পর্যাপ্ত তথ্য প্রমাণ সেগুলো ওখানে পেশ করা যায়নি, সেই জন্য ছাড়া পেয়ে গেছিল। এভাবে চলতে থাকলে মানুষের মনে কিন্তু সুবিচারের আশা নিয়ে হতাশা জন্মাতে বাধ্য, এবং সেক্ষেত্রে বিচার ব্যবস্থার প্রতি একটা সন্দেহ জন্মে যেতে পারে। প্রমাণের অভাবে দোষীর শাস্তি হবে না, এই ধারণা যদি একবার মনে গেঁড়ে বসে তাহলে মানুষ নিজেই দোষীর শাস্তি দিতে শুরু করবে। সেটা কিন্তু খুব একটা সুখকর পরিস্থিতি হবে না।